প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মানবাধিকার কর্মী নূর খান। নূর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিব। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম: দেশে প্রতিদিন 562 জন মারা যান হৃদরোগে, খাগড়াছড়িতে গুলিতে নিহত 3। দৈনিক আমার দেশ, আমার দেশের প্রধান শিরোনাম: ভারতে আওয়ামী আস্তানা উদ্ঘাটন। কলকাতার নিউ টাউনে থাকেন আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতারা। তারপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনাম: খাগড়াছড়িতে সহিংসতায় 3 জনের মৃত্যু। শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে 144 ধারা উপেক্ষা করে ছাত্র জনতার অবরোধ। সরকারি অফিস, বাজার, বাড়িঘরে দুর্বৃত্তদের হামলা, আগুন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 38 জন আহত। দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম: ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি। 144 ধারার মধ্যে বিক্ষোভ, হামলা, গুলি, অগ্নিসংযোগ। খাগড়াছড়িতে 3 জন নিহত, 1 মেজর সহ 13 সেনা সদস্য এবং ওসি সহ 3 পুলিশ সদস্য আহত। হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, জনজীবন ব্যাহত। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: নির্বাচনমুখী দলগুলো নতুন কৌশলে প্রচারে জামায়াত। মিত্রদের জন্য 50 আসন বিএনপির, ভোটে থাকতে শর্ত এনসিপির, আস্থা ফেরানোর তাগিদ ইসিকে। দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: স্কুলের যোগ্যতা নেই, তবু 20 বিশ্ববিদ্যালয়। নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, ভাড়া বাড়িতে কার্যক্রম 22টির। 3 বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকলেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। জমি খুঁজেই কয়েক বছর পার একাধিক বিশ্ববিদ্যালয়ের। ক্লাসরুম, শিক্ষকদের বসার জায়গা, লাইব্রেরি, ল্যাবরেটরি কিছুই নেই। দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম: অশান্ত খাগড়াছড়িতে গুলি, আগুন, নিহত 3, সেনা সহ আহত 16। দৈনিক ইনকিলাব। ইনকিলাবের প্রধান শিরোনাম: নিউ ইয়র্কে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে তোলপাড়, বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামায়াত। হাসিনা পালানোর পর অন্তর্বর্তী সরকার উৎখাতের চেষ্টায় জুডিশিয়াল কু, সামরিক কু, সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা। দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: বছরে মৃত্যু 3.25 লাখ হৃদরোগে। আজকে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এই প্রতিবেদনটি তারা ছেপেছে। দৈনিক কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম: শাপলা প্রতীক বরাদ্দ দিলে সংবিধান লঙ্ঘন হতো, শাস্তির মুখে পড়তে হতো নির্বাচন কমিশনকে। এটা বিশ্লেষকদের মতামত। 144 ধারার মধ্যেই খাগড়াছড়িতে সংঘর্ষ, আগুন, গুলিতে নিহত 3। দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্তের প্রধান শিরোনাম: উত্তপ্ত পাহাড়, সংঘর্ষে নিহত 3। 150 আসনে প্রার্থিতায় পরিবর্তন আনতে পারে বিএনপি, এক পরিবার থেকে একাধিক মনোনয়ন নয়। দৈনিক মানবজমিন। মানবজমিনের প্রধান শিরোনাম: এবারও এশিয়া কাপ ভারতের, বনের জমিতে বাউন্ডারি, শহীদের সাম্রাজ্য। সবাই পরবর্তী সরকারের অপেক্ষায়, কখন নামবো জানি না, বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। ইসির সংলাপ: হুদা আওয়ালদের পরিণতির কথা স্মরণ করালেন অতিথিরা। দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার প্রধান শিরোনাম: শিল্পকর্ম লুট নিয়ে 1 বছরে হয়নি কোনো অনুসন্ধান। অর্থ বছরের প্রথম 2 মাস দেশে আসা বিদেশি ঋণের 89% ব্যয় হয়েছে দায় পরিশোধে। দ্য ডেইলি স্টার। প্রোটেস্ট ওভার রেপ, 3 শট ডেড ইন খাগড়াছড়ি। নিউজেরও একই শিরোনাম: রেপ অফ মারমা গার্ল, 3 মারমা মেন কিল্ড ইন খাগড়াছড়ি ক্ল্যাশ। তো নূর ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা খাগড়াছড়ির যেই গতকালকে যে সহিংসতা হয়েছে এবং সেখানে 3 জন মারা গিয়েছে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। তো এই সবগুলি পত্র একই শিরোনাম এসেছে। তো খাগড়াছড়ি বা পাহাড় কেন হঠাৎ করে এরকম অশান্ত করার একটা চেষ্টা চলছে? দেখেন, ঘটনাটা খুব সহজে বোধগম্য যে ওখানে মারমা একজন
যুবতী, সে ধর্ষণের শিকার হয় সম্ভবত স্কুল থেকে ফেরার পথে। এরপর খুব স্বাভাবিকভাবে ওই সম্প্রদায়ের লোক ক্ষুব্ধ হবে, এটাই খুব স্বাভাবিক। এবং দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে পাহাড়ি এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটছে। এবং প্রতিটি ঘটনার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, ঘটনার পর কিছু কথাবার্তা হয়, দুঃখ প্রকাশ করে সরকারের তরফ থেকে, কিন্তু এই ঘটনাগুলি যাতে আর না ঘটে সেটার জন্য যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, সেই জায়গায় কিন্তু আমরা কখনোই কোনো সরকারকেই দেখিনি যে লাগাতারভাবে ওই চেষ্টাটা করা এবং জনগণকে সম্পৃক্ত করে নিরাপত্তা বলয় তৈরি করা, যাতে একজন নারী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, একজন পুরুষও যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, পাহাড়ের যখন ঘটনাগুলি ঘটে তখন ফুঁসে উঠে এবং তারপরই দেখা যায় যে সেখানে সামরিক বাহিনীর ওই ঘটনাগুলি দমানোর ব্যাপারে বা ওই সময়ে শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করি। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে এক ধরনের অলিখিত সেনা শাসন চলছে। এটা কখনো দৃশ্যমান অনেকভাবে, কখনো হয়তো দৃশ্যমান দুর্বলভাবে। কালকে তো দেখলাম যে সেনাবাহিনী মেজর সহ আমরা শুধু কালকে না, আমরা বিভিন্ন ঘটনায় সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যেরও পরিচয় দিয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে সেনাবাহিনী আহত হন। যেমনি বাংলাদেশে বিক্ষোভের সময়, এই সমতলীয় বিক্ষোভের সময় কিন্তু সেনাবাহিনী আহত হয়েছেন, হয়নি তা না। এবং সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে, এটাও সত্য। তো ঘটনা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের বৈশিষ্ট্য একটা আছে, সেটা হচ্ছে ওখানে দীর্ঘদিন সশস্ত্র সংগ্রাম চলছে, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী কিন্তু ওখানে তৎপর। এবং শুধু যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশের সশস্ত্র গ্রুপগুলো, অর্থাৎ বাংলাদেশি পাহাড়িদের সশস্ত্র গ্রুপগুলির অবস্থান তাই না, আশেপাশের দেশগুলোর সশস্ত্র গ্রুপগুলোও কিন্তু অবাধ বিচরণের ক্ষেত্র হিসাবে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তাদের অবস্থান অনেক সময় দেখা যায়। কখনো কখনো তারা পিছু হটে বাংলাদেশকে পশ্চাৎভূমি হিসাবে ব্যবহার করে, কখনো কখনো সুযোগ সময় পেলে তারা ভিতরেই আবাসস্থল গড়ে তোলে। নানান কাহিনী আমরা শুনেছি। কিন্তু দেখেন, আমরা সব সময়ে যদি একটা ধারণা এইভাবে নিয়ে নেই যে পাহাড়িরাই অশান্ত পরিবেশ তৈরি করেছে, তাহলে ভুল করব। আবার সব সময় যদি আমরা মনে করি সেনাবাহিনীর উপস্থিতি এখানে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে, সেটাও ভুল হবে। কারণ সেনাবাহিনীর উপস্থিতির প্রয়োজনীয়তা তারা যেভাবে জাস্টিফাই করে, সেটা হচ্ছে সশস্ত্র গ্রুপগুলোর ক্রমবর্ধমান উপস্থিতি এবং তারা বিভিন্ন ধরনের খুন খারাপি, চাঁদাবাজি ইত্যাদি বিষয়গুলির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, ওখানে সশস্ত্র গ্রুপগুলোর কিন্তু একটা রাজনীতি আছে, এটাকে কিন্তু আমরা অস্বীকার করার চেষ্টা করি বা অস্বীকার করার সুযোগ কিন্তু নাই। তাদের কিছু অধিকার নিয়ে কথাবার্তা আছে, তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষার তাগিদ আছে, ভাষা রক্ষার তাগিদ আছে, এবং তাদের যে ভূমি সেটা রক্ষার তারা একটা তাগিদ ফিল করে। সেই জায়গার থেকে কিন্তু এই সমস্যাগুলি দিন দিন বেড়ে চলছে। কিন্তু কখনোই আমাদের দেশে যারা শাসন করেছেন, মানে যারা সরকার পরিচালনা করেছেন, তারা কিন্তু এই বিষয়টাকে, এই যে সংস্কৃতির উপর আগ্রাসন, এই যে ভূমির উপর আগ্রাসন বা তার অধিকার যে সংকুচিত করে ফেলা সামরিক উপস্থিতির মধ্য দিয়ে, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। কিছু কিছু সময় আমরা দেখেছি কমিটি করা হয়েছে এটা, কিন্তু যেখানে যে আটকা পড়ে যায়, যেখানে যে আর আগাইতে পারে না, সেইটার একটা বড় জায়গা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা। সেই জায়গাতে যে দেখেন ভূমি কমিশন হয়, কিন্তু ভূমি কমিশন কাজ করতে পারে না। তাহলে ভূমি কমিশনের বা ওইখানে শান্তি ফিরিয়ে আনার জন্য শুধু আমরা উপর থেকে চাপিয়ে দেব, এটা তো ঠিক না। আমাদেরকে গ্রাউন্ডের অবস্থাটাকেও চিন্তা করতে হবে। স্থানীয় পর্যায়ে মানুষদেরকে, স্থানীয় যে সামাজিক নেতৃত্ব আছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, তাদের সাথে যে ক্রমাগত ডায়লগ করে একটা অবস্থায় যাওয়া, সেই জায়গাটায় আমার কেন যেন মনে হয় যে একটা ছেদ ঘটে যায়। এবং যেহেতু বিষয়টা রাজনৈতিক, সামরিকও বটে, তবে রাজনৈতিক বিষয়টাকেই আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেই জায়গায় আমাদের আলোচনাটা ওই কেন্দ্রিক হওয়া দরকার। এখানে হ্যাঁ, নিরাপত্তাজনিত যে ব্যবস্থার বিষয়গুলো আছে, সেটা নিয়ে আমাদের সেনাবাহিনী বা আমাদের সামরিক যারা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে তাদেরকে অন্তর্ভুক্ত করে আলোচনা করা দরকার। কিন্তু আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে খুব ছোট্ট ঘটনার ভিতর দিয়ে
স্প্লিঙ্গের মতো ছড়িয়ে যায়। এটার কারণটা কি? এটার কারণ আমাদের খুঁজে বের করতে হবে, এবং এটার কারণ খুঁজতে গেলে এই সমস্যাদের দেখবেন যে রাজনৈতিক। কারণ একটি সম্প্রদায় তার সংস্কৃতিকে রক্ষা করবে, এটি স্বাভাবিক, তার ভাষাকে রক্ষা করবে, তার অধিকারকে রক্ষা করবে, তার ভূমিকে রক্ষা করবে। যদিও ওই জায়গায় যে কথাটি বারবার ঘুরে ফিরে আসে যে ওখানে দলিল দিয়ে প্রমাণ করার সুযোগ নেই যে কার জমি কোথায়। না, একটা যে ঘটনা নিয়ে আপনার সূত্রপাত, তো যে অভিযুক্ত তাকে তো আইন শৃঙ্খলা গ্রেপ্তার করেছে, তারপরেও এই যে এই ধরনের সংঘাত, এটা কি তৃতীয় পক্ষের কোনো ইন্ধন কিনা? আপনি কিছুটা আলোচনা করেছেন। এখানে যা কিছুই ঘটে পার্বত্য চট্টগ্রামে, সেটাকে আমরা দেখি যে অন্য কোনো গ্রুপের ইন্ধন আছে কিনা। থাকা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলি ঘটার সুযোগ কেন আমরা দিই? আমরা কেন এই ধরনের ঘটনা আগেই বিনাশ করতে চেষ্টা না করি? এই ঘটনাগুলি যাতে না ঘটে সেই চেষ্টাটা কেন আমরা করি না? আমরা কি পাহাড় বাদ দেন, সমতলে অনেক সময় তৃতীয় পক্ষ বা স্বার্থান্বেষী মহল যুক্ত হয়ে যায় না? যুক্ত হওয়ার সুযোগটা কারা দেয়? ঘটনাগুলির সুযোগ করে দেয়। আপনার রাস্তায় যখন 2টা বা 3জন লোক মারামারি করে, এই মারামারির সুযোগ কিন্তু অন্য মানুষরাও দাঁড়িয়ে তারপর বিভিন্নভাবে অংশ নিয়ে নেয়। সুতরাং এই জায়গাটাতে সরকারের যেমন দায় আছে, স্থানীয় প্রশাসনের দায় আছে, স্থানীয় জনগণের দায় আছে। এবং মনে রাখতে হবে যে পার্বত্য চট্টগ্রামটা আমার অবিচ্ছেদ্য অংশ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেখানে কিন্তু বিশেষ একটা অবস্থা বিরাজ করছে। এবং সমগ্র পাহাড় অঞ্চল থেকে শুরু করে আপনার টেকনাফ পর্যন্ত একটা অস্থিরতার আবহ কিন্তু আছে। একটা হচ্ছে এইদিকে পাহাড়ি জনগণের ভিতরে নানান ধরনের ক্ষোভ রয়ে গেছে, তাদের নানান ধরনের কর্মকাণ্ডের ভিতরে যুক্ত হওয়ার ঘটনা আছে। আবার ওইদিকে রোহিঙ্গাদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারিনি। সাম্প্রতিককালে আপনারা দেখবেন আরকান আর্মি আমাদের উপর একটা দোষারোপ করার চেষ্টা করেছে, ফলে ওইখানেও কিন্তু অশান্তির আবহ তৈরি হয়ে আছে। ফলে এই জায়গাগুলিতে যদি এখনই আমরা রাজনৈতিকভাবে বিষয়গুলিকে বিচার বিশ্লেষণ না করি এবং সেইটার উপরে যদি আমরা পরিকল্পনা না সাজাতে পারি, তাহলে এই ধরনের ঘটনা অন্য কিছুর ইঙ্গিত দিয়ে দিতে পারে, অন্য কিছুর পরিস্থিতি তৈরি করে দিতে পারে, যেখানে সিভিল যে প্রশাসন সেটা কিন্তু আরও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। অর্থাৎ সিভিল প্রশাসনের উপর সামরিক প্রশাসন এসে যেতে পারে। এটা একটু আরেকটু যদি বিশ্লেষণ করেন। যে দেখেন পাহাড়ের যে অবস্থা, রোহিঙ্গাদের যে অবস্থা, এবং এই অবস্থায় যে ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি, সেটা এই যে বিক্ষোভের ভিতর দিয়ে 3জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হওয়া, এটা কিন্তু কম বড় ঘটনা না। এটা কিন্তু ওই যে 50 জন 100 জন মানুষের হিংসাত্মক আক্রমণে যে 3জন মানুষ পাল্টা গুলিতে মারা গেছে, এটা বলার সুযোগ নেই। তার মানে এইখানে এই যে মানে অশান্তি, এটা কিন্তু সমগ্র সমাজের ভিতর ছড়িয়ে গেছে। তো এইটা যদি আপনি এখন হস্তক্ষেপ না মানে ঠিকমতো সমাধান না করতে পারেন, তাহলে কি হবে? এক সময় এই ধরনের অ্যানার্কি যখন এই অঞ্চলগুলি শুধু না, দেশের অভ্যন্তরে মানে সমতল ভূমিতেও কিন্তু এখন পর্যন্ত রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এখানে কিন্তু মবের সংস্কৃতি আমরা লক্ষ্য করছি, এই মবের উপস্থিতি, এবং সেটা দিয়ে যে ধরনের ঘটনা আমরা কখনো কল্পনা করিনি, যে কিছু মানুষ সংগঠিত হবে, যারে তারা একটা ট্যাগ লাগিয়ে মারধর করবে, চাঁদাবাজি করবে, এক ধরনের পরিস্থিতি তৈরি করবে, পত্রপত্রিকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এটা তো আমরা দেখেছি, এটা গত 1 বছরে তো অনেক ঘটনা, এর আগেও হয়েছে, হয়নি তা না, কিন্তু গত 1 বছরের যে ব্যাপকতা আমরা লক্ষ্য করেছি, মানে এক ধরনের নির্দেশনা জারি করা, সরকারের বাইরের থেকেও কিছু গোষ্ঠী, কিছু গ্রুপ, কিছু ব্যক্তি বিভিন্ন জায়গায় যে নির্দেশনা, যেমন আজকে যদি এই অফিসে এসে বলে যে অমুকরে রাখতে পারবা, অমুকরে রাখতে পারবা না, এই যে একটা ভয়াবহ মব সংস্কৃতি চালু হয়েছে বা ক্ষমতার দাপট আমরা দেখছি, এটা তো এখন এটাকে সহ্য করার তো সরকারের তো সহ্য করার আর স্কোপ নেই। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে বিশেষ পরিস্থিতি হবে, এবং সেই বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিপ্রিয়, বেশি দিন কিন্তু অশান্ত পরিবেশ দেখতে চায় না। ফলে সে যখন চিন্তা করবে যে আমার এই অশান্তি দূর করার জন্য মিস্টার এক্স বা মিস্টার ওয়াই বা মিস্টার এক্স গ্রুপ আমার দরকার, সে কিন্তু সেটাকেই ওয়েলকাম জানাবে। ফলে এই যে গণতন্ত্রের চর্চা করার জন্য একটা আকুল আগ্রহ মানুষের ভিতরে,
সেটা কিন্তু সংকুচিত হবে, নিরাশ হয়ে যাবে মানুষ। এই নির্বাচনের আগে কি এই ধরনের মানে তপ্ত পরিস্থিতি আরো হতে পারে? দেখেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যে বড় বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, জামাতে ইসলাম, এদের যে দূরত্বটা আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু শুভ বাতাসের লক্ষণ না। আওয়ামী লীগ না বিএনপি? সরি, বিএনপি এবং জামাতের যে টানপূরণ আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু শুভ বাতাসের লক্ষণ না, শুভ ঘটনার দিকে নেবে বলে মনে হয় না। যদি এটা বাতকাবাত মানে কথার কথা যদি তারা এটা রাজনীতিতে করে থাকেন সেটা এক জিনিস, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ক্রমাগত একই বক্তব্য চলে আসছে এবং যে জায়গাটিতে এখন নির্বাচন বিলম্বিত হতে পারে সেই ধরনের বক্তব্য আমরা কিন্তু লক্ষ্য করছি। মানুষের ভিতর কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে যে একটা আশার আলো মানুষ দেখেছিল সেই জায়গা থেকে কিন্তু ক্রমাগত মানুষ সরে যাচ্ছে। এটা স্পষ্টত বোঝা যায় যে মানুষ যেভাবে রাজনীতিতে আগ্রহী ছিল, রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক কথাবার্তায়, সেই আগ্রহ কিন্তু কমে গেছে। সেটার বড় প্রমাণ হচ্ছে যেই বিজয়ী শক্তিগুলি, সেই শক্তিগুলির পিছনে থেকে কিন্তু মানুষজন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এবং এই দূরে চলে যাওয়ার পিছনে কিন্তু এই রাজনৈতিক দল, এই গোষ্ঠীগুলি দায়ী। মানুষের পালস এরা মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছে অনেক ক্ষেত্রে। যেমন আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনটা হচ্ছে এখন সবচেয়ে বড় জরুরি এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যিনি ক্ষমতায় যান, যেই যাক, আমরা তাকে মেনে নেব, তাই না? এটি তো সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা এবং দেশটা ভালোভাবে চলবে, অর্থনীতির চাকা গতি বাড়বে এবং দেশে স্থিতিশীলতা আসবে, শান্তি থাকবে। তো যেই বক্তব্যগুলি আসছে, বিশেষ করে আপনার ওই যে সংখ্যানুপাতিক যে বিষয়টা, তারপরে জুলাই সনদ, এবং আপনি দেখবেন যে এগুলো নিয়ে একদিকে হচ্ছে বিএনপি এবং জামাতের ভিতর টানাপোড়েন, আরেকদিকে দেখবেন ছোট্ট ছোট্ট কিছু পেশাজীবী কিছু গ্রুপ, এরাও কিন্তু এই জায়গাগুলিতে নানানভাবে অংশ নিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে এক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, যে পরিস্থিতিতে নির্বাচন নিয়ে মানুষের ভিতর সন্দেহ আসতে পারে এবং সেইটা যদি আসে তাহলে মানুষ নিরাশ হয়ে যাবে এবং সেই সুযোগটা যে কোনো মহল কিন্তু নিতে পারে। আপনি দুটো জিনিস খেয়াল করবেন, 5ই আগস্টের পরে কিছু ব্যক্তি বা কিছু গ্রুপ এমন কিছু কার্যক্রম করেছেন যেটাতে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে যে এক ধরনের অস্থিরতা, এক ধরনের অ্যানার্কি সমাজে জিয়ে রাখতে চায়। কারো বক্তব্যে মনে হয়েছে যে বিপ্লব সফল হয়নি, আংশিক সফলতা হয়েছে, সুতরাং বিপ্লবকে সফল করার জন্য দ্বিতীয় ওয়েব তৈরি করতে হবে, আরেকটা ঝাঁকুনি দিতে হবে। এই যে একটা অসহিষ্ণু কথাবার্তা, আচরণ এবং আরও বেশি মানে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে কিছু মানে এটাকে কি বলবো, তাদেরকে আমি এখন নেতা বলতে চাচ্ছি না, কিছু মানুষ আছে যারা উগ্রতার বহিঃপ্রকাশ দেখিয়েছেন এবং আমাদের সংস্কৃতিতে যে জিনিসগুলো নেই। আপনি দেখবেন নতুন শব্দ এসছে আমাদের মানে শব্দ ভাণ্ডারে, মানে রাজনৈতিক শব্দকোষে। আপনি দেখবেন এমন কিছু গালিগালাজ যেটা আমরা সভ্য সমাজে কোনোভাবে গ্রহণ করতে পারি না, এটাও কিন্তু মব কালচারের ভিতরে গালিগুলি, শুধু মব কালচারে না, রাজনৈতিক ছোট গ্রুপগুলোর ভিতরে এই ধরনের বক্তব্য, মানে এই ধরনের গালিগালাজ আমরা নিয়ে আসতে চাচ্ছি। তার মানে কি, আমার যে একটা সাংস্কৃতিক বলয় আছে সেই বলয়টাকে ভেঙে দেওয়া, আমার যে একটা শব্দ ভাণ্ডার আছে সেই ভাণ্ডারে নতুন এমন কিছু শব্দ, যেই শব্দ একটা নির্দিষ্ট গোষ্ঠী ব্যবহার করে, সেই শব্দগুলিকে নিয়ে আসা। আপনি বলছিলেন যে জামাত এবং বিএনপির যে দূরত্বটা যদি বাতকাবাত হয় তাহলে একরকম, কিন্তু আমরা তো দেখলাম যে জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির মহাসচিব গিয়েছেন, জামায়াতের নায়েবে আমির গিয়েছেন, এনসিপি গিয়েছেন। তো এখন কি মনে হচ্ছে যে আসলে দূরত্ব আছে নাকি বাতকাবাত, কোনটা? আমার কাছে এখনো মনে হচ্ছে যে এই সফরের মধ্য দিয়ে কোনো সুফল অর্জন হবে এটা মনে করছি না। কারণ আপনি বাংলাদেশের আর 10টা সফরের বেসরকারি সফর যদি চিন্তা করেন, দেখবেন যে ওখানে লাইন দিয়ে মানুষ যাওয়ার জন্য রেডি থাকে, কিন্তু ওই সফরের রেজাল্ট কি হয় আমরা জানি।
আমি দৈনিক আমার দেশের আজকের প্রধান শিরোনাম যেটি করেছে, ভারতে আওয়ামী আস্তানা উদ্ঘাটন, স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন কলকাতার অভিজাত এলাকায় আওয়ামী লীগ নেতারা, সঙ্গে আছে বাংলাদেশের নতুন পাসপোর্ট, সমন্বয় করছেন পলাতক সেনা ও পুলিশ কর্মকর্তারা, বাংলাদেশ থেকে টাকা নেন হুন্ডিতে। প্রায় তো কলকাতায় পলাতক আছেন 734 জন, এটা আমার দেশ বলছে, ভারতীয় গোয়েন্দা তালিকা তাদের কাছে আছে সেই হিসেবে। তো এখন নেতারা কলকাতা সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন, আর বাংলাদেশে যারা কর্মী বিপদে আছেন তাদেরকে মাঠে নামার উস্কানি দিচ্ছেন। তো এই বিষয়গুলি আপনি কীভাবে দেখেন? সংখ্যাগত দিক নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, 700 না 800 যদি বাদই দিলাম, আমি এটা নিয়ে আলোচনা। তবে বেশ কিছু মানুষ তো ওখানে আশ্রয় নিয়েছে, এবং যারা আশ্রয় নিয়েছে তারাই আশ্রয় নিয়েছে যারা গুরুত্বপূর্ণ, মানে পদের দিক দিয়ে এবং টাকার দিক দিয়ে। মানে পয়সাপাতি না থাকলে তো আপনি এইভাবে থাকতে পারবেন না অভিজাত এলাকায়। যেমন এরকম একটি অবস্থায় আমি পড়েছিলাম এক সময়, আমি জানি কি কষ্টকর জীবন যাপন করতে হয়। তো সেখানে যতটুকু এখন পর্যন্ত তথ্য পাচ্ছি, এরা বহাল তবিয়তে আছে, এরা ওখানে রাজনৈতিক দলের অফিস মানে বা কোঅর্ডিনেশন একটা সেন্টার খুলেছেন, এবং এটা খোলাটা যে অস্বাভাবিক তাও আমি মনে করি না, কারণ একটি রাজনৈতিক গোষ্ঠী যদি কোনো জায়গায় আশ্রয় পায় সে একে অপরের সাথে যোগাযোগ করবে, এটাও স্বাভাবিক। কিন্তু কষ্টের জায়গাটা হচ্ছে যে ওইখানে বসে যখন তার রাজনৈতিক কর্মসূচি মানে ঘোষণা দেন বা কর্মসূচি পালন করার জন্য সাধারণ কর্মীদেরকে নির্দেশনা দেন, এই সাধারণ কর্মীরা বর্তমান যে পরিবেশ, এই পরিবেশে তো সাধারণ মানুষের দ্বারা তাড়িত হয়ে যান, তারা সাধারণ মানুষের দ্বারা ধৃত হয়ে যান। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে 5 তারিখের পরে মানুষের ভিতর যে ক্ষোভ তৎকালীন শাসক গোষ্ঠী ফ্যাসিস্টের উপরে, এই ক্ষোভ কিন্তু মানে কমিয়ে আনার জন্য আওয়ামী লীগের তরফ থেকে ক্ষমা বা আওয়ামী লীগের তরফ থেকে এই ব্যাপারটিকে মূল্যায়ন করা, সেইটার দিকে নাই। তাদের মানে বক্তব্য যেটা দেখছি সেটাতে তারা এইটাকে একেবারে এই সাধারণ মানুষের এই আন্দোলনটাকে একচ্ছত্রভাবে মানে উগ্রবাদের মানে ধর্মীয় উগ্রবাদের দিকে ধাবিত করার চেষ্টা করে, যেই মূল্যায়নটা সম্পূর্ণ ভুল। বরং একটা জিনিস খুব সঠিকভাবে তাদের উপলব্ধি করা উচিত যে তারা 15 বছর যেই নিষ্পেষণ, যেই বর্বরতাই জাতির উপর চাপিয়ে দিয়েছিলেন, জাতির উপর করেছেন, হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, হাজার হাজার তরতাজা যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না, কয়েকশো এখনও সন্ধান পাওয়া যাচ্ছে না, হাজার হাজার যুবকের বুলেটবিদ্ধ লাশ পেয়েছেন, প্রধানমন্ত্রী সহ তৎকালীন সবাই পত্রপত্রিকা এটা দেখেছেন। কই তখন তো তারা এটা নিয়ে এটা বন্ধ করার জন্য যথাযথ উদ্যোগ নেননি। সেই যে যথাযথ উদ্যোগ নেননি এবং তাদের উপরই ক্ষমতা ছিল, তাদের এই মানে তারা তাদের রেসপন্সিবিলিটি পালন করেন নাই দেখে আজকে দেশের এই অবস্থা। এবং তারা ব্যাপক হারে লুট করেছেন। কি মাত্রায় লুট করেছেন যে তারা এখন আরামে আয়েশি জীবনযাপন করছেন। কিছু মানুষ তো ইন্ডিয়ায় গেছে, আর ইউরোপ আমেরিকার দিকে তো প্রচুর। এবং তারা তাদের যারা একেবারে তাদের মানে কি বলবো, এটা লাঠিয়াল ছিল যে সমস্ত সেনা সদস্য, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, সব যে আশ্রয় নিছে বিদেশে। কেন তোমাদের এত ভয় কেন? তোমরা যদি নিরপরাধ হও, আসো দেশে এসে মানুষের সাথে কথা বলো, মানুষকে সংগঠিত করো। সব নিরাপদে পালিয়ে চলে যাবেন আর জনগণকে ফেলে আবার কয়দিন পরে বলবেন আমাদের মানে তারা তাদের মানে এক ধরনের বক্তব্য দিবেন। এইটার তো কোনো মানে হয় না। আপনার দেশের জনগণের যে পালস সেটাও রিড করতে পারেনি। জনগণের পালস কি তারা বুঝে নাই যে তারা অপরাধ করছে? তারা তো জেনে শুনেই অপরাধ করেছে। তারা দেখেন ক্ষমতায় যে কি পরিমাণ অন্ধ হয়েছিলেন যে তারা তাদের যারা বংশীবাদক তাদেরকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে অধিষ্ঠিত করেছিলেন। ফলে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, ব্যাংক বিমা ধ্বংস করেছেন, সরকারি কর্মকর্তার কর্মচাঞ্চল্যতা স্বাভাবিক যে সেটাকে ধ্বংস করেছেন। দলীয় কিছু এটার কি বলবো, দলীয় কিছু দলদাস তারা তৈরি করেছেন। দেখেন বাংলাদেশে অনেক ভালো মানুষ কিন্তু ছিল, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যারা নাগরিক সমাজের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করতে পারতেন। দুর্ভাগ্য যে বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত শিক্ষক যারা রিটায়ারমেন্টের পর বাড়িতে বসে বসে বই লিখছেন, কেউ 15 বছরে কেউ কিন্তু গুম খুনের ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করেন নাই।
অথচ তাদের একটি শব্দ কিন্তু অনেক মানুষের জীবন বাঁচাতে পারত। এখন অনেকে বই লেখা শুরু করেছে, অনেক বড় বড় জায়গাতে সেমিনার দিচ্ছে, সেমিনার করছে, গুমের ব্যাপারে কথা বলছে, খুনের ব্যাপারে কথা বলছে। কোথায় ছিলেন? সুশীল সমাজ তো মানে একেবারেই সুশীল সমাজে তো তাও ভাই দুই একজন তো কথা বলার চেষ্টা করেছেন, জেলখানায় গিয়েছেন। কিন্তু আমাকে বলেন তো, এই যে প্রফেসর সাহেবরা যাদের উপরে দেশের মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ন্যস্ত, তিনি ক্ষমতায় তিনি কোনো পজিশনে থাকেন আর না থাকেন, একজন শিক্ষক যাকে সম্মান করে, সে বাংলার হোক আর ইংলিশের হোক, কই তখন কথা বলেন নাই তো? একজন তো মারাই গেলেন, একটা শব্দ উচ্চারণ করেন নাই গুমের ব্যাপারে। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে গত 16 বছর, এবং দেখেন মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি আওয়ামী লীগ নিজেই আগে লিস্ট করুক যে কি কি কাজ তারা মুক্তিযুদ্ধের নামে করেছে, আর প্রকৃত মুক্তিযুদ্ধের জন্য কি করা উচিত ছিল। এটা তারা নিজেরা লিস্টিংটা করুক, তারপর তারা নিজেদেরকে মূল্যায়ন করে জাতির সামনে বলুক যে আমরা ভুলটা করেছি। আরেকটা জিনিস মনে রেখেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধ্বংসটা আওয়ামী লীগ করে গেছে, এবং এখন আমাদের কিছু মানুষ তৈরি হয়েছে কিভাবে মুক্তিযুদ্ধকে বিতর্ক করা যায়। মুক্তিযুদ্ধকে বিতর্ক করার সুযোগ নেই। যদি কেউ মনে করে থাকেন যে মুক্তিযুদ্ধ কিছুই ছিল না, জনগণের কোনো অংশগ্রহণ ছিল না, ওটি অন্য কিছু, তারা ভুল। কারণ মুক্তিযুদ্ধটা দীর্ঘদিনের রাজনৈতিক স্বপ্ন থেকে, বাস্তবতার থেকে, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করা গেছে। নতুন দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি, নতুন শাসন ব্যবস্থা পেয়েছি। এইটাকে বিতর্কিত করা, আমরা নতুন পতাকা পেয়েছি, আমরা জাতীয় সঙ্গীত পেয়েছি, আমরা কনস্টিটিউশন, ভালো মন্দ আমরা তৈরি করতে পেরেছি। একবার চিন্তা করেন তো 71-এর আগের অবস্থাটা, একবার চিন্তা করেন তো 71-এর 9 মাস, একবার চিন্তা করেন তো ডিসেম্বর মাসে কিভাবে মানুষকে হত্যা করেছে বাড়ি থেকে তুলে তুলে। এই জিনিসগুলো কি ভুলে যাওয়া যাবে? এই জিনিসের যারা নেপথ্য নায়ক, তাদেরকে চিহ্নিত করা যায় না? চিহ্নিত ব্যক্তি তো তারা এখন আবার সগৌরবে ফিরে আসার চেষ্টা করছেন। আমরা আরেকটা সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা, জুলাই আন্দোলনে পুলিশের নির্মমতার ভিডিও প্রদর্শন, গতকাল ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। তো ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা জবানবন্দি প্রদান শুরু হয়েছে। তো মামলার যেই গতি কিংবা মাত্র 2টি ট্রাইব্যুনাল, এসব নিয়ে আপনার দেখেন যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যে ধরনের দুষ্কর্ম হয়েছে, যে ধরনের বর্বরতা ওই সময়কালে হয়েছে, এটি বিচারের জন্য 2টি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো উচিত। আর এই যে ভিডিও প্রদর্শন, এটা তো প্রয়োজনই হয় না। আমরা তো ভাই 1 বছর আগে সব আমাদের চোখই তো ভিডিওর চোখ হিসাবে কাজ করছে, আমরা দেখেছি না? এই বিচারকরা দেখেছেন না কিভাবে হেলিকপ্টার উড়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গ্যাস গ্রেনেড মারা হয়েছে, গুলি করা হয়েছে? দেখি নাই আমরা? তারপর লাশ পোড়ানোর ঘটনা বলেন, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় লাশ খুঁজতে গেছে, একটু সত্য দিবালোকের মতো সত্য। এবং কারা ওই দিন কিভাবে নির্দেশনা দিয়েছেন, এগুলি তো স্পষ্ট। শেখ হাসিনা বা এই রাজনৈতিক নেতৃত্ব যারা ছিলেন, দেশ যারা পরিচালনা করতেন, তাদের নির্দেশের বাইরে এই একটি ঘটনাও ঘটতে পারে না। ঘটনা ঘটার কোনো সুযোগ ছিল না। শেখ হাসিনা তো নিজেই কথা বলতেন। আমরা দৈনিক বণিক বার্তার একটা সংবাদ, সেটা হচ্ছে যে শিল্পকর্ম লুট নিয়ে 1 বছরে হয়নি কোনো অনুসন্ধান, 5 আগস্টের পরের সময় যে এগুলি হয়েছে আর কি। তো সেটি নিয়ে আপনার মন্তব্য। দেখেন, প্রথম হচ্ছে 5 তারিখের পরে তো একটা অগোছলা অবস্থা আমাদের বিরাজ করছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কার্যক্রম করতে পারছিল না, তাদেরকে গুছিয়ে এনে এই কাজটিকে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে শিল্পকর্মগুলো ছিল আমাদের, এইটিকে গুরুত্ব দিয়ে সন্ধান করা, এই লুটের জিনিসগুলোকে বের করে নিয়ে আসা, এই চেষ্টাটি কিন্তু যেমন চেষ্টাতে গাফিলতি ছিল অস্ত্র উদ্ধারের, আমার কাছে ঠিক একইভাবে গাফিলতি মনে হয় এই শিল্পকর্ম। কারণ এই শিল্পকর্মের মর্যাদাই আমরা কতটুকু বুঝতে পেরেছি, সেটাও আমার একটা সন্দেহ আছে। জি, আমরা আজকে শেষ প্রান্তে আলোচনার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।
কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।